হ্যালো এভরিওয়ান, আমি দিব্যেন্দু দাস রয়েছি আপনাদের সাথে বঙ্গকথা ইউটিউব চ্যানেলের সকল গল্পগুলোকে শুনতে। আজই সাবস্ক্রাইব করে দিন আমাদের এই ইউটিউব চ্যানেলকে, আর বেল আইকনটা ক্লিক করে অল করতে ভুলবেন না, যাতে নতুন নতুন গল্প আসলেই আপনি তার নোটিফিকেশন পেয়ে যান। বেশি সময় নষ্ট না করে শুরু করব আজকের গল্প। আজ আপনারা শুনবেন লেখক শেখ ইফরাজের কলমে হাড় হিম করা গ্রাম বাংলার একটি ভয়ের গল্প, বৃষ্টির রাতে বাঁশবাগানে। গল্প পাঠ এবং গল্পের সূত্রধার রয়েছিলাম আমি, দিব্যেন্দু দাস। শুরু হচ্ছে আজকের গল্প। রাত্রি তখন মধ্যপ্রহর। চারিদিকে তমসার এমন গহীন বিস্তার যেন প্রকৃতি নিজ হাতে এক ঘন কালো আবরণে ঢেকে দিয়েছে চরাচর। আকাশের তারাগুলোও যেন এক আধারের গভীরের নিজেদের অস্তিত্ব গোপন করে রেখেছে। বাতাসে ভেসে বেড়ানো স্যাঁতস্যাঁতে মাটির গন্ধ পরিবেশকে আরও বিজাতীয় করে ফেলেছে। সাথে অরণ্যের নিগুণ নিস্তব্ধতা যেন সবকিছুকে আরও রহস্যময় করে তুলছে। দূর থেকে ভেসে আসা ঝিঝির একঘেয়ে ডাক সেই নৈশব্দের বুকে বারবার ঢেউ তুলে যেন আবার মিলিয়ে যাচ্ছে। বিজনপুরের রাস্তাঘাটগুলো আধার ঘনাবার সাথে সাথেই প্রায় ফাঁকা হয়ে এসেছে। আশেপাশে কোথাও কোনো জনমানবের চিহ্ন নেই। কিছুক্ষণ আগে অবধিও এই পথে বেশ কিছু লোকজন যাওয়া আসা করছিল, অথচ কয়েক মুহূর্তের মধ্যেই যেন তারা উধাও হয়ে গেল। শুনশান পথঘাট যেখানে শেষ হয়েছে, সেখান থেকে শুরু হয়েছে একটা অগভীর জঙ্গলের রাস্তা। জায়গাটা পুরোপুরি জঙ্গল না হলেও গাছগাছালি ঘন ঘটা সেটা বন্য প্রাণীদের আস্তানা। দিনের বেলায় মানুষ যাতায়াত করলেও রাতের বেলায় এই পথে তেমন কেউ আসে না। ঘুটঘুটে অন্ধকার পথ ধরে এগিয়ে যাচ্ছিল রিকশাটা। দুপাশে অগভীর জঙ্গল, আর মাথার উপরে ক্ষীণ চাঁদের আলোয় ভর করে সেটা এগোচ্ছিল সামনে। রাত তখন মাঝপ্রহর। এ সময় সমস্ত পথঘাট নির্জন। শব্দ বলতে কেবল একঘেয়ে ঝিঝি পোকার ডাক, আর কখনো কখনো একদল পাতির শেয়ালের সমস্বরে কান্নার শব্দ। এছাড়া মাঝে মধ্যে বাতাসে শোষ শব্দের ফিসফিসানি। রিকশাটা খুব ধীর গতিতে চলছে রাত্রির অন্ধকারে, আর চারপাশের গাছগাছালির আড়ালে সামনের রাস্তা পুরোপুরি অন্ধকার, ফলে কোনো কিছুই পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না। আমরা যে এত দেরি করে বাড়ি ফিরছি, বাবা খুব রাগ করবেন তো গো। অজয়ের উদ্দেশ্যে কথাটা বলল দীপা। আরে বাবা, কিচ্ছু হবে না। বাড়িতে তো বলেই এসেছি দেরি হবে। দীপাকে আশ্বাস দিয়ে বলল অজয়। না, তাও দেরি হবে বলেছি, তাই বলে এতটা রাত হয়ে গেল যে ফিরতে। বাবা মা হয়তো চিন্তা করছেন আমাদের জন্য। আরে তুমি চিন্তা করো না দীপা, আমি বলছি তো বাবা মা কিচ্ছু বলবে না। তুমি অযথা চিন্তা করছো। আর ধরো, যদি আমাদের আজকে দীপকের বাড়িতে থেকে যেতে হতো, তখন কি হতো? তোমার সাথে আমি কথায় পারবো না বাপু। অজয় কিছু আর বলল না। রিকশাটা একই রকম ধীর গতিতে এগিয়ে চলছে। দুপাশে কালচে জঙ্গল ছাড়িয়ে একটু একটু করে এগিয়ে যাচ্ছে সেটা। সামনে এগোনোর সাথে সাথে জঙ্গলটাও কিছুটা হালকা হয়ে আসছে, আর সাথে অন্ধকারেরও ক্ষীণ হয়ে আসছে। অজয় আর দীপার আজ নিমন্ত্রণ ছিল দূরের এক গ্রাম বোধনপুরে। অজয়ের বন্ধু দীপকের এক বোনের বিয়ে ছিল আজ। বিজনপুর থেকে সেই গ্রাম প্রায় 3 গ্রাম দূর সমান, ফলে যাওয়া আসার সময় অনেকটাই বেশি লাগে। তাই জন্য অজয় দীপককে আগে থেকেই বলে রেখেছিল তাদের যে কোনো মতেই হোক রাত হওয়ার আগেই ছেড়ে দিতে। দীপকও তাতে আপত্তি করেনি। তবে সেই কোনো না কোনোভাবে তাদের ফিরতে দেরি হয়েই যায়। যেই সময় ওরা গ্রামের কাছে এসে পৌঁছায়, তখন রাস্তাঘাট খাঁ খাঁ করছে। অন্যদিন যাও কিছু রিক্সা বা ভ্যান দেখা যায়, আজকে সেটাও দেখা যাচ্ছিল না। গ্রামের অনেকটা কাছে পৌঁছাতে কোনো রকমে ওরা এই রিক্সাটা পেয়েছিল। বলছি দাদা, আর কতক্ষণ লাগবে পৌঁছাতে? এই আর মিনিট 10 সময় লাগবে ধরেন। এভাবে প্রায় মিনিট 15 ধরে এগিয়ে চলল রিক্সাটা। বেশ খানিকটা এগিয়ে গিয়ে জঙ্গলে এলাকাটা শেষ হলো। রিক্সাটা খানিকটা চলার পর একটা জায়গায় এসে থামল। রিক্সাটা থামতে দেখে অজয় অবাক স্বরে বলল, আরে, আমরা তো বাঁশবাগানের পার হয়ে যাব বললাম, এখানটায় থামলেন কেন? অনেক রাত হয়ে গেছে,
আমি আর যেতে পারবো না বাবু। আপনাদের পুরো টাকা দিতে হবে না। আরে টাকার ব্যাপার না ভাই, আমাদের বাড়ি এখনও বেশ খানিকটা দূরে। এই বাঁশবাগানটা পার করে এখনও মিনিট 5 হাঁটা পথ। আপনি এভাবে মাঝপথে যাবেন না বললে হয়? রিক্সাওয়ালা এবার বেশ চিন্তায় পড়ে গেল। তার মাথায় বিন্দু বিন্দু ঘাম জমে উঠল। সে কোনো রকমে কাপা গলায় বলল, না না বাবু, আমি এর বেশি যেতে পারবো না। আমাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। অসুবিধার জন্য আমি দুঃখিত। আপনারা একটু হেঁটে চলে যান। আপনি অর্ধেক টাকায় দেন। আরে আচ্ছা, মুশকিল তো। এরকম বললে হয় নাকি? টাকা না দিলেই কি মিটে যায় সব? হ্যাঁ, আমাদের যে এতটা পথ এখন হাঁটতে হবে। রিক্সাওয়ালাও এবার খানিকক্ষণ চুপ রইল। তারপর আগের চেয়েও বেশ দৃঢ় গলায় বলল, আমি কোনো মতেই রাতের বেলা ও রাস্তা পার করব না বাবু। তাতে আপনারা যদি টাকা না দেন তো তবুও চলবে। অজয় হতবম্ব হয়ে গেল। ও রেগে আরো কিছু বলতে যাচ্ছিল, তবে দীপা ওকে থামিয়ে দিয়ে বলল, ঠিক আছে দাদা, আপনি যান। এই মাঝরাতে কথা বাড়িয়ে লাভ নেই। এই নিন আপনার টাকা। রিক্সাওয়ালার হাতে টাকা দিতেই সে কিছুক্ষণের মধ্যেই ফিরে গেল। ওরা দুজনও নিরুপায় হয়ে বাঁশবাগানের পথ ধরে হাঁটতে শুরু করল। হাঁটতে হাঁটতে অজয় বলল, যত সব অদ্ভুত লোক! এই বাঁশবাগানটা পার করতেও নাকি ওর এত ভয়। এইসব লোকের জন্যই আমাদের গ্রামের মানুষদের এত বদনাম। এটুকু পথ পার করলে যেন ভূতর ঘাড় মটকাতো। আরে ছাড়ো না, এমনিতেই দেরি হয়ে গেছে। ওর সাথে অযথা কথা না বাড়িয়ে এইটুকু পথ হেঁটে নেওয়াই তো বুদ্ধিমানের কাজ, নাকি? হুম, সেটা তো ঠিকই। তবে যাই বলো, আমারও কিন্তু এই বাঁশবাগানটা দিয়ে যেতে কেমন যেন গা ছমছম করে। এখনো করছে। দীপা, তুমি ওর কথা শুনে হয়তো ভয় পেও না। হ্যাঁ, ওইসব ভূত পিশাচ বলে কিচ্ছু হয় না। সবই মানুষের মনের অলীক কল্পনা। যে জায়গাটা আমরা এই রাতের অন্ধকারে ভুতুড়ে বলে ভাবছি, সেটাকেই দিনের আলোয় দেখবে কত নিরাপদ বলে মনে হবে। সবটাই তো পরিস্থিতির উপর। দীপা একটা আলগা হ্যাঁ সূচক মাথা নাড়ল। হুম 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 এসব নিয়ে ভেবো না। এমনিতেই ওই লোকটার জন্য অনেকটা দেরি হচ্ছে। চলো, তাড়াতাড়ি পা চালাতে হবে। হাঁটতে হাঁটতে ওরা প্রায় বাঁশবাগানের অনেকটাই পার করে এসেছে। যে জায়গাটা দিয়ে এখন ওরা যাচ্ছে, এটা একেবারে বাঁশবাগানের মাঝ বরাবর। এখান থেকে আর সামান্য এগোলেই গ্রামের বসতি। মাথার উপর ক্ষীণ চাঁদের আলো এগিয়ে চলছে ওদের সাথে। দুপাশে আলকাতরা রঙের অন্ধকারও যেন অনুসরণ করছে ওদের। এক পা এক পা এগোনোর সাথে সাথে দুপাশের বাঁশঝাড় ক্রমে ঘন হয়ে উঠছে। গাঢ় ঘন অন্ধকার, তার ভেতরে দেখার জো নেই। কেবল সবুজ বাঁশঝাড়গুলো যেন মাথা উঁচু করে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে চারপাশ। আচমকা থমকে দাঁড়ালো দীপা। হাঁটতে হাঁটতে কখন যে সে অজয়ের আগে চলে এসেছে খেয়ালই ছিল না তার। ব্যাপারটা মনে হতেই পিছন ফিরে তাকালো, আর সঙ্গে সঙ্গে চমকে উঠল। পিছনে আবু ছায়া অন্ধকারে খাঁ করছে রাস্তাটা। দুপাশে বাঁশঝাড় দিয়ে বয়ে আসা একরাশ হাওয়া ছাড়া আর কিছুই নেই সেখানে। শিউরে উঠল দীপা। এই মাঝরাতে তাকে একা ফেলে কোথায় গেল অজয়? আর এভাবে আচমকা অজয় গায়েব হয়ে গেল, আর সে কিনা বুঝতেও পারল না। একসাথে ভয় আর বিস্ময় খামচে ধরল দীপাকে। কাপা কাপা পায়ে দুদিকে স্থবিরের মতো দৃষ্টি ফেরালো সে। দুপাশে অসংখ্য বাঁশঝাড়গুলো যেন ওর দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে। প্রচণ্ড ভয়ে ওর গলা শুকিয়ে এলো। আর ঠিক তখনই বাঁশবাগানের ভেতর থেকে একটা অস্ফুট আওয়াজ ভেসে এলো। প্রথমে বিহ্বল অবস্থায় দীপা সেটা শুনতে পেল না ঠিকই, কিন্তু ধীরে ধীরে আওয়াজটা স্পষ্ট হলো। দীপা, দীপা, এখানে এসো, আমি এখানে আছি। আওয়াজটা শুনে দীপা বুঝতে পারল এটা অজয়ের আওয়াজ। কিন্তু এই মাঝরাতে অজয় বাঁশবাগানের ভেতরে কেন গিয়েছে? ও কি দীপার সাথে মজা করছে নাকি? ওকে ভয় দেখানোর চেষ্টা করছে, কিন্তু কেন? আওয়াজটা আবারও ভেসে এলো। দীপা, দীপা, এদিকে এসো। দীপা প্রচণ্ড দ্বন্দ্বে পড়ে গেল। সে আদৌ বুঝতে পারল না তার সাথে এটা কি হচ্ছে। তার শরীর কেমন যেন ভারী হয়ে যাচ্ছে। মাথার মধ্যে যেন এক অপার্থিব স্বর ধাক্কা দিচ্ছে ক্রমশ। চারপাশটা কেমন যেন অন্ধকার হয়ে আসছে। হঠাৎ করে চারপাশটা কেমন যেন নিস্তব্ধ হয়ে এসেছে। বাঁশঝাড়ের মধ্য দিয়ে
ভেসে আসা পাশুটে বাতাসটাও যেন থম মেরে গেছে। দুপাশে সবচেটে বাঁশঝাড়গুলো যেন চারপাশে এক সবুজাব আভা ছড়াচ্ছে। আশেপাশে সবকিছু কেমন যেন অদ্ভুত রকমের শিথিল হয়ে এসেছে। বেশ দ্রুত পায়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল অজয়। মনে মনে সে বেশ বিরক্ত হয়ে আসে। এছাড়া এতটা পথ যাওয়ার ধকলটাও যেন শরীরে প্রায় ছেড়ে দিয়েছে তার। কোনো রকমে বাড়ি গিয়ে বিছানায় শরীরটা ফেলে দিতে পারলে সে বাঁচে। ফলে বেশ জোরেই সে হেঁটে যাচ্ছিল সামনে। দীপা তার সঙ্গে তাল মিলিয়ে অতটা জোরে হাঁটতে পারছিল না, তাই অজয় তার থেকে অনেকটা আগে আগেই হাঁটছিল। অজয় দীপাকে জোর দিয়ে বললেও তার নিজেরও বেশ অস্বস্তি হচ্ছিল এই পথ দিয়ে যেতে। দুপাশে সবুজাব অন্ধকার, বাঁশবন যেন নিস্তব্ধ শিকারীর মতো চেয়ে রয়েছে ওদের দিকে। দিনের বেলায় যারা এই পথ দিয়ে অনায়াসে একা যাতায়াত করতে পারে, তারাও হয়তো রাতের অন্ধকারে এই রাস্তাটাকে এড়িয়েই চলবে। খুব কম হাত গোনা কিছু মানুষই রাতের বেলায় এই পথে পা রাখে। আজকে তারাও এক প্রকার বাধ্য হয়ে এই পথ ধরেছে। নিজের অস্বস্তিটাকে কাটাতেই দীপার সঙ্গে নানা রকম কথা বলছিল অজয়। দীপাও হ্যাঁ হুঁ করে জবাব দিচ্ছিল সেসবে। হঠাৎই অজয় খেয়াল করল দীপার দিক থেকে কোনো সাড়া আসছে না। এতক্ষণ ধরে চলতে চলতে তারা বেশ খানিকটা এগিয়ে এসেছে। অজয় পিছনে ঘুরে তাকালো, তার সঙ্গে সঙ্গে চমকে উঠল। অজয় পিছনে ঘুরে তাকালো আর সঙ্গে সঙ্গে চমকে উঠল। পিছনে ঘুটঘুটে অন্ধকারের শূন্যতা ফ্যাল ফ্যাল করে চেয়ে আছে তার দিকে। দুপাশে ঘন অন্ধকার বাঁশবন যেন আগের চেয়েও বেশি নিস্তব্ধ হয়ে এসেছে। বিস্ময় আর আতঙ্ক একসঙ্গে জাঁপটে ধরল অজয়কে। দীপা হঠাৎই মাঝরাতে কোথায় গায়েব হয়ে গেল? একটু আগে অব্দি তো ওর সাথেই হাঁটছিল সে, তাহলে এই কয়েক মুহূর্তের মধ্যে সে কোথায় উদা হয়ে গেল? ঠিক তখনই অজয়ের নজর পড়ল বাঁশবনের এক অন্ধকার অংশে। আধার আচ্ছন্ন পরিবেশের মধ্য দিয়ে এক মহিলা মোহগ্রস্তের মতো এগিয়ে যাচ্ছে বাঁশবনের মধ্যে। তার চলনের ভঙ্গি দেখেই বোঝা যাচ্ছে সে আদৌ স্বাভাবিক নয়। কলের পুতুলের মতো সে অন্ধকারের পথ দিয়ে ঢুকে যাচ্ছে বাঁশবনে। অজয়ের আর বুঝতে বাকি রইল না যে কি হয়েছে। সেই মহিলা ক্রমে মোহগ্রস্তের মতো এগিয়ে চলল বাঁশঝাড়ের মধ্যে। অজয় আর দাঁড়াতে পারল না, দৌড়ে গেল সেদিকে। কাছে পৌঁছাতে পৌঁছাতে সে বুঝল তার সন্দেহ একেবারে ভুল ছিল না। দীপা প্রায় অন্ধের মতো বাঁশঝাড়ের ভেতরে এগিয়ে যাচ্ছিল। অজয় দৌড়ে দীপার সামনে গিয়ে দাঁড়ালো। দীপা, দীপা, তুমি কোথায় যাচ্ছ? তুমি এভাবে এই রাতের বেলা বাঁশবাগানের ভেতরে যাচ্ছ কেন? দীপা কোনো উত্তর দিল না। তার চোখে মুখে এক অদ্ভুত ঘোর লাগা আছে। অজয় তার কাঁধে হাত রাখল। তার শরীরে অদ্ভুত এক ক্লান্তি ফুটে উঠেছে। দীপা, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? তুমি হঠাৎ কেন এখানে চলে এলে? এবারেও কিছু বলল না দীপা। তার চোখ দুটো একেবারে বন্ধ হয়ে আসছে। অপরিসীম এক ক্লান্তি ছেয়ে গেছে তার মুখমণ্ডলে। অজয় এবারে বেশ জোরেই প্রায় চিৎকার করে তার কাঁধে হাত দিয়ে বলল, দীপা, তোমার কি হয়েছে? এবারে আচমকাই সে চমকে উঠল। তার চোখ মুখে সেই ঘোর ভাবটা আকস্মাৎ যেন কেটে গেল। দীপা, তুমি ঠিক আছো তো? সেই থেকে তোমাকে ডাকছি। তোমার কি হয়েছিল? কথাগুলো শুনে দীপা যেন কিছু বুঝে উঠতে পারল না। ক্লান্ত স্বরে সে জিজ্ঞেস করল, কেন? আমার আবার কি হয়েছিল? তুমি হঠাৎ করে এদিকে চলে আসলে। তোমাকে সেই থেকে আওয়াজ দিয়ে যাচ্ছি, তুমি শুনতে পাচ্ছ না? কি বলছো? আমি তো তোমার সাথেই হাঁটছিলাম। তুমি তো হঠাৎ গায়েব হয়ে গেলে। তোমাকে খুঁজতেই তো আমি এদিকটায় এসেছিলাম। তারপর আমার মাথাটা কেমন যেন হয়ে উঠল। অজয় বুঝতে পারল দীপাকে সব ঘটনাটা বলে ভয় পাইয়ে দেওয়াটা আদৌ ঠিক হবে না। বা হয়তো সত্যিই দীপা হাঁটতে হাঁটতে কোনোভাবে পিছিয়ে যায়, তারপর তাকে খুঁজতে এদিকে চলে এসেছে। হতেই পারে সবটা অজয়ের মনের কল্পনা। আচ্ছা, ঠিক আছে, এবার তাড়াতাড়ি হাঁটা শুরু করো। অনেকটা দেরি হয়ে গেছে এমনিও। অজয় দেখল দীপার মুখ চোখে ক্লান্তির ছাপ। সেও আর ওসব ঘটনা নিয়ে নতুন করে কাঁসুন্দি ঘাটল না। দুজনের শরীরই আর বল নেই, তাই অজয় আর কথা না বাড়িয়ে হাঁটতে শুরু করলো। দীপাও খুব স্বাভাবিকভাবে তার সঙ্গে হাঁটতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যেই দুজনের বাড়ির সামনে পৌঁছে গেল। বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে।
অন্যদিন হলে হয়তো অজয়ের মা জেগে থাকতেন, কিন্তু ইদানিং তার শরীর ভাঙছে। এছাড়া আজকে অনেকটাই রাত করে ফিরেছে ওরা। ক্লান্ত শরীরে ঘরে ঢুকলো দুজন। ততক্ষণে অজয়েরও দু চোখ ভারী হয়ে এসেছে। তাই বেশি দেরি না করে দুজনে ঘুমানোর জন্য প্রস্তুতি নিল। রাত তখন প্রায় 3টে। পুরো বাড়ির মধ্যে এক নির্জীব নিস্তব্ধতা ছড়িয়ে রয়েছে। বাড়ির প্রতিটা কোণায় চাপ চাপ অন্ধকার জমা হয়ে আছে। সেই অন্ধকারের আড়ালে যেন কোনো অস্ফুট আস্ফালন চাপা পড়ে আছে। একটা অদ্ভুত শব্দে ঘুম ভেঙে যায় অজয়ের মা বাসন্তী দেবীর। ধীর পায়ে নিজের বিছানা থেকে উঠে আসেন তিনি। তার স্বামী এখন গভীর ঘুমে আচ্ছন্ন। তার নাক ডাকার আওয়াজ ছাড়া ঘরের মধ্যে কোনো দ্বিতীয় শব্দ নেই। কিন্তু একটু আগে হঠাৎই উঠোনের দিক থেকে একটা অদ্ভুত আওয়াজ ভেসে আসতে শুরু করলো। আওয়াজটা অনেকটা এমন যে কেউ যেন খুব ধীরে ধীরে উঠোনের মাটি কোপাচ্ছে, আর সেই মাটি সে ছুঁড়ে ফেলছে বারান্দার টিনের দেওয়ালে। প্রথমে আওয়াজটা শুনে নিজের শোনার ভুল ভেবেছিল তিনি, তবে ক্রমে সে মাটি কোপানোর শব্দ একভাবে চলতে থাকায় তিনি বুঝলেন এটা আদৌ তার মনের ভুল নয়। আর তখন থেকেই একটা চাপা আতঙ্ক তাকে গ্রাস করতে শুরু করে। এই মাঝরাতে তাদের সদর দরজা খুলে কে এইভাবে এসে মাটি কোপাবে? আর যদিও কেউ এসে থাকে, সে কি আদৌ খুব সুবিধাজনক কেউ? আর যদি ঘরের দরজার বাইরে আসতেই একরাশ ঠান্ডা হাওয়া এসে যেন ধাক্কা মারে তাকে। বারান্দার চাপ চাপ অন্ধকার যেন গিলে ফেলতে চায় তাকে। একবার অজয়ের ঘরের দিকে উকি দিয়ে দেখেন তিনি। প্রায় রাত 1টা নাগাদ অজয় আর দীপা বাড়ি ফেরে। ওদের সদর দরজা খোলা শব্দেই তার ঘুমটা ভেঙে যায়। ওরা দুজন এতক্ষণে ঘুমিয়ে পড়েছে হয়তো। আওয়াজটা এখনো একভাবে হয়ে চলছে, বরং আওয়াজটা এখন আরো বেশি শোনা যাচ্ছে। যে মাটি কোপাচ্ছে সে যেন আগের চেয়েও আরো দ্বিগুণ বেগে মাটি কোপাচ্ছে এখন। আর সেই মাটি এক প্রবল আক্রোশে ছুঁড়ে ছুঁড়ে ফেলছে বারান্দার টিনের দেওয়ালে। এক চরম অস্থিরতা ঘিরে ধরতে লাগলো তাকে। একদিকে দম বন্ধ করা ভয়, আর আরেকদিকে প্রচণ্ড কৌতূহল। দুয়ের জন্যই তিনি একটু একটু করে এগিয়ে চললেন উঠোনের দিকে। বারান্দার একেবারে ধারের কাছে এসে পা দুটো যেন আটকে গেল তার। বারান্দার দেওয়ালটা পার করলেই সামনে খোলা উঠোন, আর সেখানেই এখন বসে আছে সেই অজানা ব্যক্তি। তার মাটি কুপানো সেই শব্দ ক্রমশ গা শিরশিরে অনুভূতিতে পরিণত হয়েছে। এখন সে আগের চেয়েও সহস্র গুণে আক্রোশে সে মাটি ছুঁড়ে ছুঁড়ে ফেলছে বারান্দার টিনে। বাসন্তী দেবী নিজের চোখের সামনে দেখতে পাচ্ছেন তাদের বারান্দার মেঝেতে মাটি কাদায় ছড়াছড়ি। পা দুটো বরফের মতো জমে গেল তার। গলার কাছে একটা দম বন্ধ করা অস্বস্তি কাঁটার মতো বিঁধে রইল তার। তবুও সেই কৌতূহল যেন তাকে সেখানে দাঁড়িয়ে থাকতে দিল না। ধীর পায়ে তিনি এগিয়ে গেলেন উঠোনের দিকে। ঘোর অন্ধকারে বাসা বেঁধে আছে সেখানে, আর সেই অন্ধকারের মধ্যেই তিনি দেখলেন তার থেকে মাত্র কয়েক হাত দূরেই উঠোনের একেবারে মাঝ বরাবর বসে আছে দীপা। প্রচণ্ড অবাক হলেন তিনি। এই মাঝরাত্রিরে অত দূর থেকে ফিরে এসে না ঘুমিয়ে দীপা এখানে কি করছে? দীপা তখনও একভাবে উঠোনের মাটি কুপিয়ে চলছে। দুহাত দিয়ে পাগলের মতো মাটি খুঁড়ে চলছে সে, যেন কোনো এক অমূল্য কোনো জিনিসের সন্ধান করছে। বাসন্তী দেবী স্থবিরের মতো দাঁড়িয়ে রইলেন সেখানে। দীপাকে তিনি আগাগোড়ায় খুব ভীতু বলে জানেন। আর সেই দীপা কিনা এই মাঝরাতে একা একা উঠোনে এসে অদ্ভুত কাণ্ড করছে। দীপা সেই অস্বাভাবিকভাবে মাটি খোঁড়া থামায়নি তখনও। তার মুখ থেকে যেন অস্ফুটভাবে একটা কথা ভেসে আসছে। খুব ভালো করে শুনলে বোঝা যায় কথাটা। জল দাও, জল দাও, আমার গলা শুকিয়ে যাচ্ছে। জল কোথায়? জল দাও। বাসন্তী দেবী সেখানে দাঁড়িয়ে থরথর করে কাঁপতে থাকলেন। দীপার চোখ দুটো যেন টকটকে সবুজ হয়ে উঠেছে। তাকে দেখে যেন মনে হচ্ছে কোনো এক অশুভ শক্তি ভর করেছে তাকে। সে এক হিংস্র জন্তুর মতো মাটি খুঁড়ে চলছে এক নাগারে। বাসন্তী দেবী আর সহ্য করতে পারলেন না এই ভয়ার্ত দৃশ্য। তার মুখ থেকে একটা অস্ফুট আর্তনাদ বেরিয়ে এলো, আর সাথে সাথে বাড়ির টিনের দেওয়ালে কিসের একটা ধাক্কা লাগার শব্দ উঠল।
তিনি চমকে উঠে সেদিকে তাকালেন। গাঢ় অন্ধকারের মধ্যে সেদিকে কাউকে দেখতে পেলেন না তিনি। চকিতে আবার পিছনে যেই না তিনি ফিরলেন, সঙ্গে সঙ্গে আবারও এক অদ্ভুত ঘটনা ঘটল। উঠোনে দীপা আর নেই। সেই ঘোর অন্ধকারে আবারও ছেয়ে গেছে সেখানে। এই মুহূর্তের ভগ্নাংশের মধ্যেই দীপা সেখান থেকে উধাও। বাসন্তী দেবী সত্যি বুঝে উঠতে পারলেন না তার সাথে এসব কি হচ্ছে। তাহলে কি তিনি এতক্ষণ সবটা ভুল দেখলেন? একটু আগে তিনি যাকে দেখলেন সে কি সত্যি তার চোখের ভ্রম, নাকি ওই কয়েক মুহূর্তের জন্য চোখে পড়া সেই মানুষটা আদৌ দীপা ছিল না? গায়ে কাঁটা দিয়ে উঠল তার। তিনি আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারলেন না। তার শরীর যেন কেমন ভারী হয়ে আসতে শুরু করেছে। কোনো রকমে ভগবানের নাম নিয়ে তিনি ফিরে গেলেন। কিন্তু যাওয়ার আগে তিনি একবারের জন্য লক্ষ্য করল না যে তার চোখের সামনে যে এক্ষুনি উঠোনে বসে মাটি খুঁড়ছিল সে ততক্ষণে প্রায় 1 হাত সমান গভীর একটা গর্ত খুঁড়ে ফেলেছে সেখানে, এইটুকু সময়ের মধ্যেই। অজয়ের বাড়িতে সকাল সকাল সবাই ঘুম থেকে উঠে যায়। সকালবেলা মোরগের প্রথম ডাকেই তাদের বাড়ির সবাই ঘুম ভেঙে যায়। অজয়ের বাবা সবার আগে ঘুম থেকে ওঠেন, মোরগের ডাকেরও আগে। ঘুম থেকে উঠে তিনি গ্রামের রাস্তায় একটু পায়চারি করতে যান। ততক্ষণে দীপা, অজয় সবারই ঘুম ভেঙে যায়। সকালবেলা অজয়ের বাবার চা ছাড়া চলে না, তাই দীপা উঠেই সবার প্রথমে শ্বশুরমশাইয়ের জন্য চা তৈরি করেন। আজকেও যথারীতি হাঁটা থেকে ফিরে নিজের ঘরে এসে বসলেন তিনি। মিনিট 10 একইভাবে বসে রইলেন, কিন্তু দীপা আজকে চা দিতে এলো না। মনে মনে বেশ বিরক্ত বোধ করলেন তিনি। তারপর তার মনে পড়ল কালকে ওরা দুজনেই বেশ রাত করে বাড়ি ফিরেছে। তারও পর অজয়ের মুখে শুনলেন বেশ অনেকটা রাস্তায় ওদেরকে হেঁটে আসতে হয়েছে, ফলে ক্লান্ত হওয়াটাই স্বাভাবিক। তিনি আর এই নিয়ে কিছু বললেন না। অজয় যথারীতি কাজে বেরিয়ে গেল। অজয়ের গ্রামের হাটে একটা কাপড়ের দোকান আছে। আগে অজয়ের বাবাই সেই দোকানটা চালাতেন, তবে বয়সের সাথে সাথে কাজবাজের সমস্ত দায়িত্ব অজয়কেই সামলাতে হচ্ছে। অজয় সকালবেলা দোকানে যায় আর বেলা নাগাদ বাড়িতে এসে খাবার খেত। মাঝে মাঝে দীপা গিয়েও তাকে খাবার দিয়ে আসে। বেলা নাগাদ অজয় দোকানের কাজ সেরে বাড়িতে এলো। এই সময় তার বাবা একটু বাইরে বটতলায় গিয়ে আড্ডা দিতে যান। তাদের ঘরটা আর তার বাবার ঘরটা বেশ অনেকটাই দূরত্বে। তাদের ঘরটা বারান্দার একেবারে দরজার কাছে, আর তার বাবা মায়ের ঘরটা একটু ভেতরের দিকে। তার মা হয়তো নিজের ঘরে বিশ্রাম নিচ্ছে। মা দিনের বেশিরভাগ সময় শুয়ে থাকেন বিছানায়। তার শরীরের অবস্থা খুব একটা ভালো নয়। শারীরিক দুর্বলতার কারণে তিনি তেমন কোনো কাজকর্ম করতে পারেন না। বাড়ির বেশিরভাগ কাজই দীপা একা নিজে হাতেই সামলায়। নিজেদের ঘরের সামনেটা আসতেই বেশ অবাক হলো অজয়। ঘরের দরজাটা আলতো করে ভেজানো, আর ঘরের দরজার সামনে থেকে কারো যেন একটা কাদামাখা পায়ের ছাপ এগিয়ে গেছে সামনে। পুরো বারান্দার মেঝেতে জায়গায় জায়গায় সেই একই রকমের কাদার ছাপ। ছাপটা খুবই অদ্ভুত, ঠিক মানুষেরও নয়, আবার কোনো জন্তুরও নয়। এক অদ্ভুত গোলাকার কাদাটে আস্তরণ পুরো বারান্দার মেঝে জুড়ে ছড়িয়ে রয়েছে। বেশ অদ্ভুত লাগলো অজয়। দীপা কি আজকে সারাদিন কোনো কাজই করেনি? সকালে যাওয়ার সময় দীপা বলেছিল তার শরীরটা ভালো লাগছে না, তাই অজয় তাকে সকাল সকাল উঠতে মানা করে। কিন্তু তাই বলে বেলা পেরিয়ে যাওয়া অবধিও সে মেঝেটাও পরিষ্কার করেনি। আর আদেও কি সে আজকে নিজের ঘর থেকে বেরিয়েছে, নাকি এখনো নিজের বিছানাতেই শুয়ে আছে? ওর কি শরীরের অবস্থা খুব বিগড়েছে? ধীর পায়ে দরজাটা খুলল অজয়। ঘরের মধ্যে একটা বন্ধ স্যাঁতস্যাঁতে ভাব, যেন বহুদিন বন্ধ পড়ে থাকা কোনো পরিত্যক্ত এক জায়গা। ঘরের সব কটা জানলাই বন্ধ করা, ফলে বন্ধ ভাবটা আরো বেশি বোঝা যাচ্ছে। দীপা খাটের একধারে চুপচাপ শুয়ে আছে। অজয় আস্তে আস্তে এগিয়ে গেল খাটের কাছে, তারপর ধীর গলায় বলল, দীপা, তোমার শরীর কি খুব খারাপ করছে? দীপা যেন তার কোনো কথা শুনতেই পেল না। অজয় এবার তার মাথায় হাত রাখল, আর সাথে সাথেই চমকে উঠল সে। না, জ্বর নেই তার। দীপা, কি হয়েছে? শরীর খারাপ করছে? বেশ কয়েকবার ডাকাডাকির পর দীপা সাড়া দিল। কি হলো দীপা? শরীর ঠিক আছে তো তোমার?
শরীরটা ভালো লাগছে না। কেন, কি হচ্ছে? জানি না, ভালো লাগছে না। আচ্ছা, ঠিক আছে, তোমাকে আজকে রান্না করতে হবে না, বাইরে থেকেই খাবার নিয়ে আসবো না হয়। অজয় ধীরে ধীরে বেরিয়ে আসলো বাইরে। একরাশ অস্বস্তি ঘিরে ধরল তাকে। দীপার আওয়াজটা ওরকম ফাঁপা শোনাচ্ছিল কেন? ঠিক যেন একটা ফাঁপা বাঁশের মধ্য দিয়ে ভেসে আসা নিষ্ফল আওয়াজ। তাছাড়া এই কয়েক ঘন্টার মধ্যেই ওর শরীর ওরকম শক্তই বা হলো কিভাবে? দীপার কপালে হাত দিয়ে অজয় চমকে উঠেছিল, কারণ মানুষের ত্বক ওরকম শক্ত হয় না। দীপার কপালটা যেন অদ্ভুত রকমের শুষ্ক আর শক্ত হয়ে উঠেছে, ঠিক যেন একটা শুষ্ক গাছের গুড়ির মতন। একরাশ দুশ্চিন্তা নিয়ে ফেরার পথ ধরল অজয়। উঠোন থেকে যাওয়ার পথে আচমকাই ওর পা একটা গর্তে ঢুকে গেল। চলতে চলতে হঠাৎই এরকম হওয়াটায় থমকে গেল সে। আরেকটু হলে পায়ের বেশ গুরুতর চোট পেত অজয়। একটুর জন্য বেঁচে যায় সে। গর্তটার দিকে তাকিয়ে দেখল অজয়। উঠোনের একেবারে মাঝ বরাবর গোল মতন একটা গর্ত। কিন্তু এই গর্তটা এখানে কখন এলো? সকালে যাওয়ার সময় তো এখানে তেমনটা খেয়াল করেনি। তার কি ইঁদুরের এরকম গর্ত করেছে? কিন্তু এই কয়েক ঘন্টার মধ্যেই এরকম এক হাত সমান গর্ত কি ইঁদুরের পক্ষে করা সম্ভব? আজ সারাদিন দীপা সেভাবে ঘর থেকে বেরোয়নি। প্রায় সারাদিনই নিজের বিছানায় শুয়েছিল সে। হাট থেকে ফিরে অজয় যখন তার ঘরে যায়, তখন ঘরের ভেতরের অন্ধকার আর দীপা একইভাবে বিছানায় শুয়ে রয়েছে। একই রকম বদ্ধ স্যাঁতস্যাঁতে ভাব তখনও বিদ্যমান। তবে ঘরের মেঝেতে আর সেই গাধার চিহ্ন নেই। বোধহয় মা সেসব পরিষ্কার করে দিয়েছে। পুরো ঘরের মধ্যে একটা অদ্ভুত অসুস্থ ভাব ছড়িয়ে রয়েছে। দীপাও সেভাবে কথা বলছে না, কেবল বলছে তার শরীর ঠিক লাগছে না। খাবার কথা জিজ্ঞেস করায় সে জানায় তার খিদে নেই। রাতে অজয়কে তার বাবা মা তাদের ঘরে ডেকে পাঠায়। দীপার এভাবে সারাদিন ঘর থেকে না বেরোনো, ঘর নোংরা করে রাখা, না খেয়ে ঘরে বসে থাকা, এই সব কিছুই তাদেরকে চিন্তায় ফেলেছে। অজয়, দীপা সকাল থেকে ঘর থেকে বেরোচ্ছে না, কিচ্ছু খাচ্ছে না। তোর মা ডাকতে গেলেও সেভাবে কিছু বলতে চাইছে না। ওর ঠিক কি হয়েছে বলতো? কিছুই তো বুঝতে পারছি না। আগের দিন ফেরার আগে অবধিও তো ঠিকই ছিল। সকালে কেবল বলেছিল ওর শরীরটা একটু ম্যাজ ম্যাজ করছে, তাই আমি ওকে বললাম আজ আর তাড়াতাড়ি উঠতে হবে না। আমি ভেবেছিলাম বেলা নাগাদ হয়তো ওর শরীরটা একটু সুস্থ হয়ে যাবে, কিন্তু বেলায় এসে দেখলাম ও একইভাবে শুয়ে আছে। কথা বলতে গেলাম, আমার সাথে ওইভাবেই কথা বললো, কিন্তু রাত অবধিও যে ওর শরীর ঠিক হবে না জানলে আগেই ওকে কোনো ভালো ডাক্তারের কাছে নিয়ে যেতাম। তুই যখন বাড়ি এসে দেখলি ওর শরীরের অবস্থার অবনতি হচ্ছে, তখন আমাদের কিছু জানালি না কেন? এটা তো তোরই গাফিলতির ফল। আমি সত্যিই আগে জানলে ওকে এভাবে ফেলে রাখতাম না। আমি যখন বাড়ি এসেছিলাম তখন কেউ তোমরা বাড়ি ছিলে না, আর আমিও ভাবিনি। অজয় আর তার বাবার কথার মাঝে চুপচাপ বসেছিলেন অজয়ের মা বাসন্তী দেবী। এত সব কথার মাঝেও তার মাথায় ঘুরপাক খাচ্ছিল এক অন্য ঘটনা। আগের রাতে দেখা সেই ভয়ানক দৃশ্যটা তার চোখের সামনে বারবার ভেসে উঠছিল। যদিও সেটাকে তিনি মাঝরাতে দেখা আকস্মিক চোখের ভুল বলেই কাটিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, তবু একটা অস্বস্তি তাকে বারবার ঘিরে ধরছে। দেখ বাবা অজয়, যা হওয়ার হয়ে গেছে। কালকে দীপাকে কোনো ভালো একটা ডাক্তারের কাছে নিয়ে যাস, বুঝলি? রাত বিরেতে ফিরেছিস, কোনো রকম হাওয়া বাতাস লেগে হয়তো এরকম হয়েছে। তুই একটা কাজ কর, ওকে একটু দেখে রাখিস, বুঝলি? অজয় কিছু বলল না। তার এইসব জিনিসের উপর কোনো রকম বিশ্বাস নেই, তবু মায়ের কথার উপর কিছু বলল না সে। মা বাবা এমনিতেই বড় চিন্তায় আছেন, তাই তাদেরকে আর ঘাটাতে চাইল না অজয়। রাতের বেলা অজয় ধীর পায়ে ঘরে ঢুকল। ঘরের মধ্যে একটা বিশ্রী গুমট ভাব, যেন বহুদিন ধরে বন্ধ কোনো পরিত্যক্ত গুদাম ঘরে এসে ঢুকেছে অজয়। দীপাই বদ্ধ চার দেওয়ালের মাঝেই সারাদিন একভাবে শুয়ে আছে। ওর যে কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না অজয়। আস্তে করে এসে মেঝেতে একধারে এসে বসে পড়ল সে। তার মাথায় ঘুরপাক খেতে লাগলো আগের দিন রাতের সেই অস্বাভাবিক ঘটনাটা। সেদিন হঠাৎ দীপা ওভাবে বাঁশবাগানের ভিতরে কেন গেছিল? আর ও ওরকম অস্বাভাবিক ব্যবহার করছিল কেন? নাকি ও আদৌ তখন নিজের মধ্যেই ছিল, নাকি কোনো খারাপ কিছু ভর করেছিল ওর উপরে?
ব্যাপারটা ভাবেই তুলল অজয়কে। চিন্তাটা তখনও আমূলক নয়। গ্রামের লোকেরা প্রায়শই বলে ওখানে খুব খারাপ কিছুর অপপ্রভাব আছে। এর আগেও গ্রামের বেশ কিছু মহিলার সাথে অস্বাভাবিক ঘটনা ঘটেছে ওখানে। অজয় ব্যাপারটা কখনোই পুরোপুরি বিশ্বাস করত না, আবার একেবারে মানত না এমনও নয়। তবে নিজের সাথে ঘটবার আগে মানুষ কখনোই কিছু বিশ্বাস করে না। না, হয়তো একটু বেশি ভাবছে অজয়। হতেই পারে কোনোভাবে দীপার শরীরটা একটু ভেঙে পড়েছে। হতেই তো পারে এটা স্বাভাবিক কোনো অসুখ। কাল চিকিৎসা করলেই হয়তো সুস্থ হয়ে যাবে। এভাবে আকাশ পাতাল চিন্তা করতে করতে অজান্তেই কখন যেন অজয়ের চোখ লেগে গেল। ধীরে ধীরে সে এতটাই গভীর ঘুমে ঢলে পড়ল যে আসন্ন ভয়াবহ বিপদের সম্বন্ধে কিছু টের পেল না। রাত তখন প্রায় 2:30। পুরো বাড়ির মধ্যে হিমশীতল এক নিস্তব্ধতা। নৈশাবৃত আধার বাড়ির কোনায় কোনায় ছড়িয়ে আছে। সেই আধারের মধ্যেই যেন এক অজানা কোনো ছায়া ঘুরে বেড়াচ্ছে এই বাড়িতে। আচমকা এক শব্দে ঘুম ভেঙে গেল অজয়ের বাবা শৈলেন বাবুর। বাইরের দিক থেকে এক নাগারে কিসের যেন আওয়াজ হয়েই চলেছে। বেশ বিরক্ত হয়ে সে উঠে বসলেন তিনি। সচরাচর তার এরকম সময় ঘুম ভাঙে না, তবে এই একভাবে হয়ে চলা আওয়াজটার জন্যই এই মাঝরাতে তাকে উঠতে হলো। আওয়াজটা আসছে রান্নাঘরের দিক থেকে, হাঁড়ি বাসন ফেলার আওয়াজ। ঠিক কেউ যেন একভাবে একের পর এক বাসনপত্র ছুঁড়ে ছুঁড়ে ফেলছে। তাহলে কি বিড়াল ঢুকলো? কিন্তু আওয়াজটা একেবারে সেরকম না। ঠিক কেউ যেন ইচ্ছে করে বাসনগুলো ছুঁড়ে ছুঁড়ে আছাড় মারছে দেওয়ালে। উঠে পড়লেন শৈলেনবাবু। ধীর পায়ে নেমে এলেন বিছানা থেকে। দরজার বাইরেটা ঘুটঘুটে অন্ধকার, এক ফোঁটা কিছু দেখার জো নেই। অদ্ভুতভাবে বাইরে বেরিয়ে আসার সাথে সাথে আওয়াজটা অনেকটা কমে গেল, কিন্তু আরেকটা আজব ব্যাপার হচ্ছে। এতটা আওয়াজ হওয়া সত্ত্বেও অজয়ের ঘুম ভাঙল না। আগেও বলেছি, অজয়ের বাড়িতে কেবল দুটো ঘর। একটা বারান্দার দরজার একেবারে কাছে যেখানে অজয়রা থাকে, আর আরেকটা যেটা একেবারে ভেতরের দিকে, ওটায় অজয়ের মা আর বাবা থাকে। অজয়দের বাড়ির রান্নাঘরটা একেবারে দুটো ঘরের মাঝখানে, অজয়দের ঘরের একেবারে গা ঘেঁষে। রান্নাঘরের কাছে আসতেই একটা পচা মিঠে গন্ধ নাকে ধাক্কা মারল শৈলেনবাবুর। তৎক্ষণাৎ নাকে হাত চেপে ধরলেন তিনি। রান্নাঘরের ভেতর থেকে ভেসে আসা বাসনপত্র ফেলার আওয়াজটা এখন পুরোপুরি বন্ধ। তাহলে কি সত্যি কুকুর বেড়াল কিছু ছিল? ঘুটঘুটে অন্ধকারের মধ্যে কোনো রকমে তিনি রান্নাঘরের ভেতরটা গেলেন। ভাগ্যবশত রান্নাঘরের জানলাটা কিছুটা খোলা ছিল। জানলার ফাঁক দিয়ে বয়ে আসা ম্রিয়মান আলোয় শৈলেনবাবু যা দেখলেন তাতে তিনি নিশ্চিত হলেন, হ্যাঁ, তিনি ঠিকই শুনেছিলেন। রান্নাঘরের মেঝেতে যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে আছে হাঁড়ি এবং বাসন। কেউ যেন ইচ্ছে করে সমস্ত কিছু ছুঁড়ে ছুঁড়ে ফেলেছে চারিদিকে। পুরো রান্নাঘরের মেঝেতে একটা কাদাটে রকমের জিনিসের পায়ের ছাপ, যেন খুব ভারী কোনো জীব এতক্ষণ হেঁটে বেরিয়েছে এখানে। জল দে, জল দে আমাকে। অকস্মাৎ একটা ঘড়ঘড়ে কণ্ঠস্বরে চমকে উঠলেন শৈলেনবাবু। সাথে একটা অজানা অস্বস্তি তাকে ঘিরে ধরতে লাগলো। তিনি রান্নাঘরের চারিদিকে ভালো করে চোখ ফিরিয়ে দেখলেন, না, রান্নাঘরের ভেতরে কোথাও কেউ নেই। তাহলে এই আওয়াজটা কোথা থেকে আসছে? কথাটা ভাবছিলেন ঠিক এমন সময় আবারও সেই হাড় কাঁপানো কণ্ঠস্বর কোথা থেকে যেন ভেসে এলো তার দিকে। কিরে, জল দে, জল দিবি না আমায়? শৈলেনবাবু এবারে ভয় পেলেন। তার শরীরে ঘাম জমতে শুরু করেছে। একটা চোরা আতঙ্কের স্রোত তাকে ক্রমশ শিথিল করে তুলছে। প্রচণ্ড আতঙ্কে তার মুখ থেকে অস্ফুটে বেরিয়ে আসলো, কে 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 কে- কে তুমি? আর তখনই সেই কণ্ঠ ভয়ানকভাবে হেসে উঠল। শৈলেনবাবু ভয়ার্ত চোখে একবার রান্নাঘরের ছাদের দিকে তাকালেন, আর তখনই তার হৃৎপিণ্ড প্রায় স্তব্ধ হয়ে গেল। রান্নাঘরের ছাদের উপরে টিকটিকির মতো ঝুলে রয়েছে দীপা। তার সারা শরীর অদ্ভুতভাবে বদলে গেছে। তার দুটো চোখ টকটকে সবুজ, সারা শরীরে অদ্ভুত রকমের সবুজাভ হয়ে উঠেছে, যেন চামড়ার বদলে তার শরীরে বাঁশের ছাল দিয়ে গজিয়ে উঠেছে। শৈলেনবাবু আর পারলেন না, চিৎকার করে উঠলেন,
সেই ভয়াবহ চিৎকারের শব্দে বাড়ির সবারই ঘুম ভেঙে গেল। অজয় ধরপড় করে উঠে বসল সেই শব্দে। উঠে দ্রুত সে খাটের দিকে তাকাতেই চমকে উঠল, দীপা সেখানে নেই। একসাথে আবারও তার বাবার প্রবল চিৎকার ভেসে এলো বাইরে থেকে, আর সাথে সাথেই মায়ের কান্না। সে দৌড়ে ঘর থেকে বেরিয়ে এলো। আওয়াজটা আসছে রান্নাঘরের দিক থেকে। দৌড়ে রান্নাঘরের মধ্যে ঢুকতেই ওর বুকের মধ্যে যেন বরফ ঢেলে দিল কেউ। এই মাঝরাতে নিদ্রাচ্ছন্ন চোখে সে দেখল একটা ভয়াবহ দৃশ্য। রান্নাঘরের মেঝেতে প্রায় অসহায়ের মতো পড়ে রয়েছেন তার বাবা, আর তার ওপরে হিংস্র জন্তুর মতো আছড়ে পড়েছে দীপা। বাবা আপ্রাণ চেষ্টা করছে নিজেকে দীপার হাত থেকে ছাড়াতে, কিন্তু দীপা হিংস্র শিকারীর ন্যায় তার বাবার গলা টিপে ধরে রেখেছে। এক অস্ফুট গোঙানি বেরিয়ে আসছে তার গলা থেকে। তিনি চাইলেও নিজেকে ছাড়াতে পারছেন না দীপার করাল বন্ধন থেকে। তার মা নিষ্ফল চেষ্টা করে যাচ্ছেন দীপার হাত থেকে তার স্বামীকে ছাড়ানোর, কিন্তু দীপার গায়ে না জানি কিসের ভর করেছে। তার হাত কিছুতেই এক চুলও নড়াতে পারছে না সে। অজয় দৌড়ে গিয়ে চেপে ধরল দীপার হাত। দীপা, দীপা, দীপা ছাড়ো, কি করছো এটা? ছাড়ো। অজয় নিজের সর্বস্ব শক্তি প্রয়োগ করার চেষ্টা করলো দীপাকে ছাড়ানোর, কিন্তু কিছুতেই তাকে ছাড়াতে পারল না সে। একবার দীপার মুখের দিকে চোখ পড়তেই শিউরে উঠল সে। এ কোন দীপা? এটা আদৌ কি কোনো মানুষের মুখ হতে পারে? দীপার শরীর ধরে যে মানুষটা তার সামনে রয়েছে, তার সারা মুখটা সবুজ শ্যাওলার ন্যায় কুৎসিত, চোখ দুটো টকটকে সবুজ। এরকম অতি জাগতিক রূপ অজয় কখনো আগে দেখেনি। অজয় পাশ থেকে একটা স্টিলের গ্লাস তুলে নিয়ে দীপার মাথায় আঘাত করল, আর কোনো ক্রমে বাবাকে তার হাত থেকে ছাড়ালো। তারপরে রান্নাঘর থেকে দড়ি এনে টেনে ধরল, তাকে ভালোভাবে এক জায়গায় বেঁধে ফেলল। মাথার চোট লাগা সত্ত্বেও দীপার শরীর ধরে থাকা সেই জিনিসটা ভয়ঙ্করভাবে গর্জন করতে থাকলো। তার শিকারী বাঘের মতো হিংস্র গড়গড় শব্দ পুরো বাড়ি কেঁপে উঠল। অজয় তার বাবাকে কোনো রকমে ধরে ধরে তার ঘরে দিয়ে এলো। তোমরা দুজন আজ রাতে কোনোভাবেই ঘর থেকে বেরোবে না, হ্যাঁ? যাই হয়ে যাক না কেন, তোমরা বেরোবে না। অজয় কোনো রকমে তাদের রেখে এসে রান্নাঘরের ভেতরে আসলো। দীপা তখনও একইভাবে নিষ্ফল আক্রোশে ফুঁসছে। তার সারা শরীর থেকে একটা ভয়ঙ্কর রাগ ঠিকরে পড়ছে, যেন ছাড়া পেলেই এক্ষুনি ছিঁড়ে খাবে অজয়কে। অজয় রান্নাঘরের একধারে ধপ করে বসে পড়ল। তার সারা শরীর বিধ্বস্ত। সে রাতের পর থেকে আজ রাত অবধি সবটাই তার কাছে দুঃস্বপ্নের মতো লাগছে। ওই এক রাতের মধ্যেই তার জীবনটা যেন এপার থেকে ওপারে বদলে গেছে। ও কোনোদিনও স্বপ্নেও ভাবেনি এসব। ওই রাতে কি এমন ঘটলো যে দীপা এতটা পাল্টে গেল? কি এমন ওকে ভর করলো? সত্যি কি ওই বাঁশবাগানে কোনো ভয়ানক কিছু আছে যেটা ওকে বশ করে রেখেছে? না, ও আর কিচ্ছু ভাবতে পারছে না। মাথাটা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। মাথায় হাত দিয়ে ওভাবেই কোনো রকমের রাতটা কাটিয়ে দিল অজয়। সকালে ঘুম ভাঙল ভোরের আলো আর মোরগের ডাকে। চোখ খুলতেই অজয় দেখল দীপা এখন স্বাভাবিক। তার মুখ চোখ আর শরীরের সেই সবজিটে ভাবটা এখন উধাও। বদলে তার মুখে একটা ক্লান্ত ভাব। এসব কিছু যে দীপা নিজের ইচ্ছে করছে না সেটা অজয় জানে। কোনো এক অশুভ কিছু তাকে ভর করছে বারবার। সেই রাতে সে যদি ওই বাঁশবাগানের পথটা না ধরত, তবে আজ এই দিনটা দেখতে হতো না তাদের। যতই হোক, এই যা কিছু হচ্ছে সবটাই অজয়ের গাফিলতির জন্যই হচ্ছে। কোনো রকমে আজকের দিনটা কাটালো তারা। সন্ধ্যাবেলা অজয়ের বাবা এলাকার এক নামকরা তান্ত্রিক চণ্ডাল ওঝাকে ডেকে আনল। চণ্ডাল ওঝা ঘরের চৌকাঠে পা দিতেই তার ষষ্ঠ ইন্দ্রিয় তাকে ইঙ্গিত দিল, এই বাড়িতে খুব ক্ষতিকর কোনো অপশক্তি এসে বসেছে। এই অপশক্তি খুব সহজে ফিরে যাবার নয়। তাই চণ্ডাল তান্ত্রিক বাড়ির ভেতরে পা রাখার আগেই সব প্রস্তুতি নিয়ে রাখল। বাড়ির ভেতরে ঢুকতে খুব একটা কিছু অস্বাভাবিক কিছু ঘটল না, তবে আচমকায় আশেপাশে সব কিছু যেন নীরব হয়ে এলো। তান্ত্রিক বাড়িতে ঢুকতেই অজয়ের মা বেরিয়ে এলেন। শুরুতেই আক্রান্ত ব্যক্তির ওপর অযথা শক্তি প্রয়োগ করা ঝুঁকিপূর্ণ হতে পারে, তাই আমি প্রথমে একেবারে গোড়া থেকে সবটা শুনতে চাই। সবটা, কিভাবে মেয়েটা আক্রান্ত হলো, কিভাবে সে আচরণ করছে। অজয়ের মা বাবা চণ্ডাল তান্ত্রিককে শুরু থেকে সব ঘটনা খুলে পড়লেন।
দীপা সেই বাঁশবাগানে চলে যাওয়া, সেই রাতের পর থেকে হওয়া অদ্ভুত আচরণ, মাঝরাতে উঠে উঠোনের মাটি কোপানো, না খেয়ে থাকা, অজয়ের বাবার উপর আক্রমণ করা, সব ঘটনা শুনে চণ্ডালতান্ত্রিক বললেন, বেশ চিন্তায় ফেললে তোমরা। যতটা সহজ ভাবছি ব্যাপারটা ততটা সহজ নয়। তবে আমি মনে প্রাণে চাই আমি যেটা ভাবছি সেটা যাতে না হয়। তান্ত্রিকের এরূপ কথা শুনে অজয়ের মা বারবার চোখ মুখ শুষ্ক হয়ে এলো। অজয়ের মা কাঁদতে কাঁদতে বললেন, কি হয়েছে বাবা? বাবা দয়া করে আমাদের বলুন, আমরা বড় বিপদে আছি। এভাবে আর আমাদের আধারে রাখবেন না বাবা, বলুন কি হয়েছে। চণ্ডালতান্ত্রিক বেশ খানিকক্ষণ গম্ভীর মুখ নিয়ে দাঁড়িয়ে রইলেন। তারপর বললেন, ঠিক আছে, ভেতরে চলো। ঘরের ভেতরে একধারে বসেছিল দীপা। অজয় তার থেকে কিছুটা দূরে চিন্তিত মুখে বসেছিল। তান্ত্রিককে আসতে দেখেই সেদিকে ফিরে তাকালো অজয়। আর সেই ক্ষণিকের মধ্যেই দীপা মাকড়সার মতো দেওয়াল বেয়ে উঠে ঘরের ছাদে উঠে গেল। অজয় আতঙ্কে ছিটকে এলো। তান্ত্রিক প্রথমে নিজের স্বভাবসিদ্ধ গম্ভীর কণ্ঠ বদলে কোমল স্বরে বললেন, মা, মা নেমে এসো, আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি। দীপার শরীর ততক্ষণ বদলে যেতে শুরু করেছে। তার সারা শরীর অদ্ভুত রকমের সবুজাভ হয়ে যাচ্ছে। মুখের পুরো অংশটাই সবুজ শ্যাওলার মতো বিকট হয়ে উঠেছে। চোখের আশপাশটা টকটকে সবুজ হয়ে উঠেছে। চলে যা এখান থেকে, নইলে তোর কার মোটকে বাঁশ গাছের ডালে ঝুলিয়ে রাখবো। কে তুই? এই মেয়েটাকে ভর করেছিস কেন? দীপা এবারে খলখল করে হেসে উঠল। দীপার কণ্ঠস্বর এখন শোনাচ্ছিল যেন একটা ফাঁপা বাঁশের মধ্য দিয়ে ভেসে আসা কোনো আওয়াজ। কে আমি? তুই চিনিস না আমি কে? বলেই সেই ফাঁপা বিশ্রী কণ্ঠে হেসে উঠল দীপা। তান্ত্রিক বুঝতে পারল একে যতটা ভয়ানক তিনি ভেবেছিলেন তার চেয়েও শতগুণ চতুর এই অপশক্তি। আপনারা দুজনেই বাইরে যান, একে এত সহজে বশ করা সম্ভব নয়। আমি কিছু ক্রিয়া করব, তাতে আপনাদের জীবনী শক্তিতে প্রভাব পড়বে। তাই কেবল অজয় এখানে থাকবে। কোনো মতে অজয়ের বাবা মা ঘর ছেড়ে বেরিয়ে এলেন। কেবল অজয় একধারে ভয়ে ভয়ে দাঁড়িয়ে রইল। ঠিক আছে, তুই নামবি না তো? আমি তাহলে এই ঘরের চারিদিকে ত্রিকোণ বন্ধন করে যাচ্ছি। তুই সারা জীবনের মতো এ ঘরে বাধা পড়ে থাকবি। এই বলেই তান্ত্রিক ঘরের এক কোণায় একটা পেরেক পুঁততে আরম্ভ করলো। দীপারূপী সেই অপশক্তি তাতে কিছুটা ঘাবড়ে গেল। তান্ত্রিক তার পরোয়া না করে একভাবে পুঁতে চললেন পেরেকটা। সেই অপশক্তি এবার ভয় পেয়ে গেল। তান্ত্রিক ততক্ষণ ত্রিকোণ বন্ধনে দুটো পেরেক পুঁতে ফেলেছে। এবার শেষটার পালা। দীপা এবারে এক লাফে নেমে এলো নিচে, তান্ত্রিকের শরীরকে লক্ষ্য করে। ব্যাপারটা এতই আকস্মিক হলো যে অজয় স্থির হয়ে রইল। কিন্তু তান্ত্রিক মুহূর্তের মধ্যেই সেখান থেকে সরে গেল। দীপা নেমে আসার সাথে সাথেই তান্ত্রিক তার উপর মন্ত্রপুত জল ছুড়ে দিল আর চিৎকার করে অজয়কে বলল, ওকে তাড়াতাড়ি ধরো, তাড়াতাড়ি ধরো ওকে। অজয় কাঁপা কাঁপা হাতে কোনো রকমে চেপে ধরল দীপাকে। দীপা সারা শরীর যেন শক্ত বাঁশের মতো হয়ে গেছে। তান্ত্রিক একটা বিশেষ কলসি থেকে কিছুটা সবুজ পদার্থ দীপার মুখে ঢেলে দিল। তরলটা পুরোপুরি খেয়ে নেওয়ার সাথে সাথেই একটা ভয়ঙ্কর চিৎকার করে উঠল দীপা। অজয় আর চণ্ডালতান্ত্রিক সেখান থেকে সরে এলো। দীপা হর করে বমি করে ফেলল, আর মুখের ভেতর থেকে এক অতি জাগতিক সবুজ ধোঁয়া বেরিয়ে আসতে লাগলো তার। কয়েক মুহূর্তের মধ্যেই সে মাটিতে অজ্ঞান হয়ে পড়ে গেল। যেই অপশক্তি ওকে বশ করেছিল তার নাম বেশো। এই বেশো এমন এক শক্তি যে কেবল মানুষকে বশ করে না, তাকে ভেতর থেকে পচন ধরাতে শুরু করে। ওই জন্য ওই দীপা এইভাবেই হিংস্রভাবে মাটি খুঁড়ছিল। যখন কোনো কাউকে খুব নৃশংসভাবে হত্যা করে কোনো বাঁশ গাছের গোড়ায় পুঁতে দেওয়া হয় এবং তার আত্মার কোনো সৎকার হয় না, তখন সে বেশতে পরিণত হয়। এই বেশর
সকল প্রবৃত্তি হুবহু একটা জীবন্ত বাঁশ গাছের মতো। বেশো যাকে ভর করে তার শরীরে অস্বাভাবিক রকম তৃষ্ণা জন্মায়, যার ফলে সে মাটি খুঁড়ে জল খোঁজার চেষ্টা করে অবিকল অবিকল একটা বাঁশ গাছের মতো। কিন্তু বাবা, ওর আওয়াজটা ওরকম হয়ে গেছিল কেন? তার পিছনেও কারণ আছে বাছা। বলেছিলাম না, বেশও ভর করলে সেই আক্রান্ত ব্যক্তির আচরণ অবিকল একটা বৃক্ষের মতন হয়ে যায়। তাই জন্যই ওই কণ্ঠস্বর অবিকল একটা ফাঁপা বাঁশের মতন হয়ে গিয়েছিল। তাহলে কি ও এখন একেবারে সুস্থ হয়ে গেছে বাবা? হ্যাঁ, অবশ্যই। তবে এরপর থেকে ওই পথে রাতের বেলা কোনো দিন যাতায়াত করবে না ভুলেও। এই অবশক্তির ভরে মানুষের শরীর ধীরে ধীরে শুকিয়ে ছিবড়ে হয়ে যায়। শরীরের সমস্ত রক্ত জল করে দেয় ওই বেশো, শুষে নেয় সমস্ত রক্ত। ভগবানকে অনেক ধন্যবাদ, আপনারা অনেক বড় বিপদের হাত থেকে রক্ষা পেয়ে গেছেন। দীপার জ্ঞান ফিরে এসেছে। তার শরীরটা কিছুটা দুর্বল হলেও সে এখন ঠিক আছে। সে আপাতত নিজের ঘরে বিশ্রাম নিচ্ছে। চণ্ডালতান্ত্রিক সেই রাতেই ফিরে যান। তবে তিনি নিজের জীবনে তোয়াক্কা না করে অজয়ের এক বড়সড় বিপদ কাটিয়ে দিয়ে যান। অজয়দের পরিবার তার প্রতি চিরকৃতজ্ঞ থাকবে।